নমস্কার সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। তো আমি আছি আপনাদের সাথে শুভ, এবং আপনারা শুনছেন প্রেতের গল্প। তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে আসলাম 60 নাম্বার এপিসোড। আর এই এপিসোডে মাত্র একটি ঘটনা আছে, এবং যিনি ঘটনা পাঠিয়েছেন তিনি তার নাম এবং ঠিকানা বলেননি। তো ঘটনায় যাওয়ার আগে আমি আপনাদেরকে বিশেষ কিছু কথা বলি, যে আপনাদের শোনা কোনো বা আপনাদের জানা কোনো ইউনিক ঘটনা থাকলে আপনারাও পাঠিয়ে দিতে পারেন। এখানে সবার ঘটনায় শোনানো হয় পড়ে, এবং ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখান থেকে লিখে অথবা ভয়েস মেসেজ করে পাঠিয়ে দিতে পারেন। তো আর বেশি কিছু বলছি না, এবার সরাসরি ঘটনা। নমস্কার শুভদা, আশা করছি তুমি ভালো আছো। আর এই ঘটনাটি আমি আমার দাদুর মুখ থেকে শুনেছিলাম, এবং তিনি আমাকে যেভাবে বলেছেন আমি ঠিক সেভাবেই আপনাকে লিখে পাঠাচ্ছি। তো ঘটনাটি এরকম যে বর্ষাকাল, সন্ধ্যেবেলায় আমরা বসে আছি, ঝিমঝিম ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে। তো দেখি দাদু হাঁটতে হাঁটতে আমাদের দিকে আসছে। তখন আমি দাদুকে বলি যে, আরে দাদু, কি ব্যাপার, আজকে তারাপীঠ যাওনি? না রে দাদু ভাই, আজ তারাপীঠ যাওয়া হয়নি, আজ সারাদিন বৃষ্টি পড়ছে, সেই কারণে আজ তারাপীঠ যাওয়া হয়নি। তখন আমি দাদুকে বলি, তো এদিকে এসো একবার, বসো এখানে, কোথায় যাবে? দাদু তখন আমাদের কাছে আসে এবং এসে বসে। তো আমি একটা বিড়ি বার করি এবং দাদুকে দিই, দিয়ে দাদু ধূমপান করছে। ধূমপান করতে করতে আমি দাদুকে বলি যে, দাদু একটা গল্প শোনাও না। তখন দাদু আমাকে বলছে যে, মুচকি হাসি দিয়ে বলছে, তো আমাকে ডাকার কারণ এই যে তোরা আমার কাছে গল্প শুনতে চাস? তো দাদু একটা জোরে নিঃশ্বাস নেয় এবং ধূমপান করতে থাকে। তখন আমরা ভাবতে থাকি দাদু হয়তো গল্পটাকে ভালো করে গুছিয়ে নিচ্ছে আর কি। তো দাদু ধূমপান শেষ করার পর এবার বলতে আরম্ভ করে, বর্ষাকাল, সন্ধ্যেবেলায় ঝিমঝিম ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে। তোদের মতো বয়সে আমরাও আড্ডা দিতাম এরকম ভাবেই, কিন্তু এত সুন্দর আগে ক্লাব ক্লাব এত পরিবেশ মানে এরকম ছিল না আর কি। আগেকার দিনের ব্যাপার বুঝতেই পারছিস। তো একটা চালা বাড়ির মতো আমরা ক্লাব তৈরি করেছিলাম, দিয়ে সেখানে আমরা এবার আমাদের বন্ধুগুলো মিলে আড্ডা দিচ্ছি। আড্ডা দিতে দিতে আমি বলে ফেলি যে, আমার বন্ধুদেরকে বলছি আর কি, যে আমি না রাত্রেবেলা যখন বাড়ি যাচ্ছি, ঠিক আছে, তখন আমাদের বাড়ির পিছনে যে তাল গাছটা নাই, সেই তাল গাছের গুড়ি একটা মেয়ে সাদা কাপড় পরে বসে বসে কান্না করে। আমি প্রায় 2-3 দিন ধরে লক্ষ্য করছি, কিন্তু আমি ভয়ের কারণে যেতে পারছি না। আমার প্রচন্ড ভয় লাগার কারণে আমি সেখানে যেতে পারছি না। আমি ভয়ে পালিয়ে মানে ঘরের ভিতর ঢুকে পড়ছি। এবার চারিদিকে ঝিমঝিম ঝিম করে বৃষ্টি হচ্ছে, তখন কিন্তু আমাদের মধ্যে নিঃশব্দতা কাজ করছে। তো আমার একটা বন্ধু, তার নাম তপন, সে বলে উঠলো যে, আমি ভূত টুত বিশ্বাস করি না, কারণ ওরকম মন গলানো গল্প না তুই ওদেরকে শোনা, কিন্তু আমি ওসবে বিশ্বাস করি না। দাদুর বন্ধুরা আর কি দাদুকে বলছে আর কি। দিয়ে দাদু তখন বলছে, আরে ভাই সত্যি, আমি সত্যি কথাই বলছি, তোর যদি বিশ্বাস না হয় তোকে আমি একদিন নিয়ে যাব এবং তোকে আমি দেখাবো। তো এই বলে আমি চুপচাপ হয়ে যাই। সবাই কিন্তু এবার চুপচাপ হয়ে যায়। ঝিমঝিম ঝিম করে বাইরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি ছাড়ার পর আমরা এবার বাড়ি পালিয়ে আসি, যে যা নিজের মতো আর কি। এবার তারপরের দিন আমি যখন আবার ক্লাবে যাই, ঠিক আছে, দিয়ে মোটামুটি তখন প্রায় কিন্তু 11:30 বাজছে রাত। আমার বন্ধুগুলো সবাই একে একে বাড়ি পালিয়ে আসছে,
আমি আর আমার যে বলেছিলাম আগের দিন কথাটা, তখন সে আর আমি বসে আছি। তখন তখন বলছে, আরে সত্যি কি তোর বাড়ির জন্য এরকম ঘটনা ঘটছে, না তুই মন গলানোর কথা বলছিলিস কালকে আমাদেরকে? তখন আমার বন্ধুরাকে আমি কাঁপুনি কাঁপুনি গলায় বলছি, সত্যি রে, আমি প্রায় কিছুদিন ধরে লক্ষ্য করছি আমাদের পিছনে পুকুরের পাড়ে যে তাল গাছটা আছে সেখানে একটু মহিলা বসে বসে ঘুমিয়ে কান্না করছে। তখন আমার বন্ধুরা বলছে, তো আজকে আমাকে নিয়ে চলো, দেখবো আমি যাচ্ছি কে কান্না করছে সেখানে, মানুষ মানুষ নাকি ভূত, তার প্রমাণ করেই দেব। তখন কিন্তু বাইরে আস্তে আস্তে ঝিমঝিম ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে। আমরা ওই বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে আমাদের বাড়ির দিকে আসছি আর কি। চারিদিকে পোকামাকড়ের শব্দ, ঝিঝি পোকার শব্দ শোনা যাচ্ছে। আমরা রাস্তায় দুজনে হেঁটে হেঁটে আসছি আমাদের বাড়ির দিকে। চারিদিকে একবার নিঃশব্দ হয়ে আছে আর কি। তো আমাদের বাড়ির পিছন দিকে আমরা এবার যাই। পিছনে একটা পুকুর আছে, পুকুরের তাল গাছের নিচে ওই মহিলাটা আর কি কান্না করতো। সেখানে আমি যেতে পারতাম না, তো আজ আমার বন্ধুরাকে নিয়ে এসেছি দেখানোর জন্য আর কি। এবার আমরা চুপ করে এক জায়গায় বসে আছি দুজনে, যে মহিলাটা যদি সত্যি মানুষ হয় বা ভূত বা অন্য কেউ যদি হয়, আমরা তাকে আজ ধরবো। তখনও কিন্তু চারিদিকে ঝিমঝিম ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে আর পোকামাকড়ের শব্দ শোনা যাচ্ছে। ঠিক কিছুক্ষণ পর ওই তাল গাছের দিক থেকে একটা মেয়ে যেন কুমিয়ে কুমিয়ে কান্না করছে, সে আওয়াজ আমাদের কানে ভেসে আসছে। তখন আমার শীতটা দিয়ে একটা ঠান্ডা স্রোত নেমে যায়। আমি বন্ধুর হাতটা, মানে তপনের হাতটা চেপে ধরি। তপন আমাকে বলছে, মানে চুপ করে থাকতে বলছে। আমরা আস্তে আস্তে মহিলাটার দিকে এগিয়ে যাই। তখনও কিন্তু ঝিমঝিম ঝিমঝিম করে বৃষ্টি পড়েই চলেছে এবং চারিদিকে পোকামাকড়ের শব্দ শোনা যাচ্ছে। এরপর আস্তে আস্তে আমরা ওই মহিলাটার পিছনে গিয়ে দাঁড়াই। দাঁড়িয়ে আমার তপন বলছে, কে তুই, আর এখানে কি করছিস? এরপর মেয়েটা কিন্তু চুপচাপ হয়ে যায়, কোনো কান্না করে না কিন্তু আর। তখন আবারও একবার বলছে, কে তুই, আর এখানে কি করছিস, শুনতে পাচ্ছিস না তুই আমার কথা? মেয়েটা কিন্তু তখনও মাথা নিচু করে চুপ করে বসে আছে তাল গাছের গুড়িতে, এবং আমরা ঠিক তার পিছনেই দাঁড়িয়ে আছি দুজনে। তখন এবার কি করে, মেয়েটার গায়ে হাত দিয়ে মেয়েটাকে বলছে, কে তুই, আর উঠে দাঁড়া। এরপর মেয়েটা যখন আস্তে আস্তে উঠে দাঁড়ায় এবং আমাদের দিকে যখন তাকায়, আমরা তার চেহারা দেখে মোটামুটি 10 পা পিছনে পিছিয়ে পালিয়ে আসি। মেয়েটার চেহারা এরকম যে তার মুখটা আধপোড়া হয়ে আছে এবং চোখের মনি বলতে কোনো জিনিস নেই। তার চোখ দুটো যেন সাদা ঘোলাটে হয়ে আছে, আর মুখ দিকে যেন লালা ঝরছে তার। সেটা দেখে আমি সহ্য না করতে পারে সেখানেই সেন্সলেস হয়ে পড়ে যাই। এরপর কি হয়েছে না হয়েছে আমি কিচ্ছু জানি না। সকালবেলায় যখন আমার ঘুম ভাঙে, আমি দেখি আমার বাড়িতে বিছানায় শুয়ে আছি এবং আমাকে অনেক লোক ঘিরে দাঁড়িয়ে আছে। এরপর আমাকে একটু জল দেয়, দিয়ে এবার শান্ত হয়ে আমি একটু বসি। বসার পর তারা আমাকে জিজ্ঞেস করে যে কি হয়েছিল তোর, সেখানে তুই ঘুমিয়েছিলিস কেন? তো আমি কিন্তু তাদেরকে কিছুই বলি না সেই ব্যাপারে। এরপর আমি বাড়ি থেকে বাইরে পালিয়ে আসি, দিয়ে আমি তপনদের বাড়িতে যাই সঙ্গে সঙ্গে। দিয়ে তপনের মাকে জিজ্ঞেস করি, কাকিমা তপন কোথায় গো? কাকিমা তখন বলছে, জানি না সারা রাত কোথায় ছিল সে, এই তো এক্ষুনি মাত্র এই মাত্র ঘরে ঢুকলো সে, আর জানি না
তার কি হয়েছে কিছুই বলছে না, চুপচাপ যেন ঘরের ভিতরে বসে আছে। এরপর আমি কাকিমার কথা শুনে তপনের সাথে দেখা করতে যাই। তপনের বাড়িতে গিয়ে আমি তপনের সাথে কথা বলবো, ঠিক তখনই তপন আমাকে রাগান্বিত গলায় বলছে, তুই এখানে কি করতে এসেছিস? পালিয়ে যা তুই আমার বাড়ি থেকে, আসবি না তুই আমার বাড়ি কোনোদিন। আমি তো ভাবি তপন হয়তো আমার প্রচন্ড রেগে আছে, সেই কারণে এরকম করছে আর কি, রাগ পড়ার পর সে ঠিক হয়ে যাবে। আমি এই ভেবে কিন্তু তার বাড়ি থেকে পালিয়ে আসি। সেদিনেও কিন্তু সারাদিন সেই টিপ 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 করে বৃষ্টি পড়েই চলেছে। এবার দিন গড়িয়ে সন্ধ্যা নেমে এসেছে। আমি তখন আমাদের ক্লাবে যাই, দেখি যে একটা মানে কোনো ছেলেই মানে আমার কোনো বন্ধুই ক্লাবে কিন্তু আসেনি। এবার বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থেকে হয়তো বৃষ্টির জন্য কেউ আসতে পারেনি, সেই কারণে ভাবছি আমি। তো আমি ক্লাব থেকে বেরিয়ে এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো অন্ধকারকে ভেদ করে আমি দেখছি তপন এগিয়ে আসছে আমার দিকে। আমি তপনকে মানে কিছু বলতে যাব, ঠিক তখনই আমি লক্ষ্য করি তপনের ডান দিকের পাটা আস্তে আস্তে ডান দিকে যেন ঘুরে যায় এবং ডান দিকের হাঁটুতে হাত দিয়ে মাজা গুঁড়ি করে সে আমার দিকে আস্তে আস্তে এগিয়ে আসছে। আমি সেটা দেখে সেখানে এক মুহূর্তের জন্য পাথরের মতো দাঁড়িয়ে আছি এবং আমার সিট্রারা দিয়ে ঠান্ডা স্রোত নেমে যাচ্ছে একটা। সে আস্তে আস্তে আমার কাছে আসে, এসে আমাকে ফিস ফিস করে বলে গেল, পারলে তুই তোর বন্ধুকে বাঁচিয়ে দেখা। আমি দেখি তপনের মা পিছনে করে দাঁড়িয়ে আছে তপনের পিছনে এবং তিনি আমাদের কথাগুলো শুনছেন। তখন দেখি আবার আস্তে আস্তে কুঁজো হয়ে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে পালিয়ে যাচ্ছে। আমি অবাক হয়ে যাই যে তপন তো এরকম ভাবে কোনোদিন হাঁটেনি, বা তপনের পায়ে তো কোনো রোগ নেই, তাহলে তপন এরকম ভাবে কেন হাঁটছিল? এরপর তপনের মা আমার কাছে আসে, তপন পালিয়ে যাওয়ার পর তপনের মা আমার কাছে আসে এবং তিনি আমার কাছে কাঁদতে কাঁদতে বলে যে তপনের কি হয়েছে এবং তপন এরকম আচরণ কেন করছে, সে তো এরকম ছিল না। এই কথা বলতে বলতে আরো তিনি আমাকে কথা বলেন যে আমাদের বাড়িতে যে একটা মুরগি ছিল না, সে মুরগিটার দিকে সে সকাল থেকে যেন স্থিরভাবে তাকিয়ে আছে এবং চুপ করে বসে আছে ওই মুরগিটার দিকেই তাকিয়ে। তো আমি বাড়িতে কাজ করছিলাম, কাজ করতে করতে আমি দেখি একটা ঝটপট ঝটপট শব্দ শুনতে পাই। তো আমি বাইরে বেরিয়ে এসে দেখি যে তখন ওই মুরগিটা ধরে গলাটা কেটে গল 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 করে পড়ে থাকা রক্ত, মুরগিটার গলা থেকে পড়তে থাকা রক্তটা তপন যেন চুষে চুষে খেতে থাকে। আমি সেটা দেখে পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়ে পড়ি। এই কথাটা শুনে আমিও আর না থাকতে পেরে তপনের মাকে আমি সব ঘটনা, আগের রাতের ঘটনাগুলো আমি তপনের মাকে বলি। বলার পর তপনের মা একটা তান্ত্রিকের কাছে যায়, প্রায় তখন কিন্তু অনেক রাত, এবং তান্ত্রিককে নিয়ে আসার পর বাড়িতে নিয়ে আসি, দেখি তপন কিন্তু ওই তাদের আগ্নিতে বসে কি যেন একটা করছিল। তান্ত্রিককে দেখা মাত্রই সে দৌড়ে বাড়ির মধ্যে ঢুকে পড়ে। তখনও কিন্তু ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি পড়ছে এবং চারিদিকে পোকামা করে শব্দ শোনা যাচ্ছে। তান্ত্রিক আমাদেরকে বলে, তোমরা বাইরে দাঁড়াও চুপচাপ, আমি যতক্ষণ না বলবো ততক্ষণ তোমরা বাড়ির ভিতরে প্রবেশ করবে না। এই কথাটা বলার পর তান্ত্রিক দরজার সামনে গিয়ে কি যেন একটা বলতে থাকে এবং কিছুক্ষণ পর ওই দরজাটা হুক করে খুলে যায়। তান্ত্রিক বাড়ির ভিতরে প্রবেশ করতেই দরজাটা আবার লেগে যায়। তান্ত্রিক বাড়ির ভিতরে যখনই প্রবেশ করে মনে হচ্ছে বাড়ির ভিতরে কেউ যেন মেয়ে কণ্ঠে গলায়
জোরে জোরে ঘুমিয়ে ঘুমিয়ে কান্না করছে। আর চারিদিকে তপনদের বাড়ির যে বাসনপত্র চারিদিকে মানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে যাচ্ছে। আমরা আগ্নেয় দাঁড়িয়ে আছি, ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি পড়ছে এবং চারিদিকে পোকামাকড়ের শব্দ শোনা যাচ্ছে। ওই ঠান্ডার মধ্যেও আমাদের দুজনের কিন্তু কপাল দিয়ে ঘাম ঝরে আসছে। প্রায় আধ ঘন্টা পর দেখি বেড়ালের থেকেও দুগুণ বড় হবে হয়তো একটা কালো রঙের বেড়াল, তার লাল রক্তবর্ণ চোখ নিয়ে ওই ঘর থেকে বেরিয়ে কোথায় যেন পালিয়ে যায়। এরপর দেখি সব স্বাভাবিক। এরপর তান্ত্রিক বাড়ির বাইরে বেরিয়ে আসে এবং আমাদেরকে বলছে যে তখনকে মোটামুটি যেন 1 সপ্তাহ আমরা খেয়াল রাখি এবং তার হাতে একটা তাবিজ বেঁধে দেয় এবং আমার হাতেও একটা তাবিজ বেঁধে দেয়। তাবিজ বেঁধে দেওয়ার পর আমাকে বলছে যে রাত্রেবেলায় তুমি যেন তোমার বাড়ির পিছনে ভুল করেও যেন না যাও, নাহলে কিন্তু তোমার কপালে অনেক বড় বিপদ আছে। এই কথা বলার পর তান্ত্রিক সেখান থেকে পালিয়ে আসে। তো এই ছিল ঘটনা দাদা। ভালো লাগলে তুমি তোমার চ্যানেলে পড়ে শোনাও, আমি খুশি হব। তো কেমন লাগলো বন্ধুরা ঘটনাটি শুনতে? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ধরনের গল্প শোনার জন্য। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরবর্তী ঘটনায়।